ভোটের পর তৃণমূল ভেঙে খান খান, হাতছাড়া দলের বিশ্বস্তরাও। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান যাত্রা, আর প্রশ্ন উঠে গেল দলের অন্দরেই। চার্টার্ড ফ্লাইটে যাতায়াত নিয়ে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পাশাপাশি কটাক্ষ বিদ্রোহী শিবিরেরও। অন্যদিকে বিধানসভায় সইজাল কাণ্ডে এবার সিআইডির হাতে রেজলিউশন বুক। দেখুন, তৃণমূলের একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে শিরে সংক্রান্তি অবস্থা। তার মধ্যে সংসদীয় দলে কি আরো ভাঙন আসন্ন? জল্পনা উস্কে দিয়েছেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। এদিকে মাটি চুরির পর চাকরি চুরি, আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। রাজ্য রাজনীতিতে এই চাপানুতরের মধ্যে আগামীকাল বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ হতে চলেছে, জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসবো। কিন্তু আলোচনা শুরু করব আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদন দিয়ে, যেখানে বলা হচ্ছে 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান যাত্রা এবং হেলিকপ্টারে যতটা খরচ তৃণমূল কংগ্রেস দল হিসাবে করেছে, তার অর্ধেকটাই খরচ হয়েছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতে। দেখুন কি রয়েছে এই প্রতিবেদনে। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে, নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে, সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট, এইসব তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেসটা একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে, তাতেই এরা এসব চার্টার্ড ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটে শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি এবার সরাসরি আলোচনায় আসবো এবং শুরুতেই বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের একজন সাংসদ। এই আনন্দবাজার পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে তো চমকে ওঠার মতো তথ্য। এই 2022 থেকে 2025 এই 4 বছরে এই বিমান বা হেলিকপ্টারের যে ভাড়া বাবদ যা খরচা হয়েছে 130 কোটি টাকার বেশি, সেটা মানে অধিকাংশটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওড়ার জন্য উড়িয়ে দেওয়া হয়েছে। না দেখো, পার্টিটা যে আজকে ভেঙে গেল, পার্টিটা যে আজকে শেষ হয়ে গেল, তার পেছনে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়ী। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে বিরোধী দলের নেত্রী হিসাবে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির থেকে এসে ক্ষমতা হাত বদলের পরে 2011 সালের পরে হঠাৎ করে এসছেন। এসে তিনি যে কর্পোরেট স্টাইল চালু করেছিলেন, তিনি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। তিনি তার যে লাইফস্টাইল ছিল, তিনি যে কায়দায়
4000 পুলিশ নিয়ে যাতায়াত করতেন, তিনি যেভাবে চার্টার প্লেনে যাতায়াত করতেন, তিনি যে কর্মসূচি 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে আমি দেখেছিলাম জেলায় জেলায় যেভাবে তাঁবু খাটিয়ে যে ধরনের লাইফস্টাইলে তিনি সেই সভাগুলো করতেন, সেগুলো নজিরবিহীন। পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো নেতা নিজের বৈভব কখনো প্রকাশ করেনি, থাকলেও করেনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বৈভব প্রকাশ করতেন। যেভাবে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতেন, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, 4000 পুলিশকে সঙ্গে নিয়ে, এবং যেভাবে তিনি চার্টার প্লেনে যাতায়াত করতেন, যে সমস্ত গাড়ি ব্যবহার করতো, তার কনভয়ে 50টা পর্যন্ত গাড়ি ব্যবহার হয়েছে, তার কনভয়ে 50টা পর্যন্ত গাড়ি ব্যবহার হয়েছে। এবং একটা বাইরের সংস্থাকে সারা বছর ধরে রেখে দেওয়া আইপ্যাক সংস্থাকে নির্বাচনের আগে ব্যবহার হয় নির্বাচনের কাজকর্ম পরিচালনা করবার জন্য, সমীক্ষার কাজ করবার জন্য, কিন্তু সারা বছর প্যারালাল তৃণমূল কংগ্রেস পার্টির বিকল্প হিসাবে আইপ্যাকের শত শত কর্মীকে রেখে দেওয়া, কাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা থেকে নিয়োগ করা, কাউকে আইআইটি খড়গপুর থেকে নিয়োগ করা, বিপুল টাকা দিতে হয়েছে। এই যে এন্টার কর্পোরেট স্টাইলে তার পরিচালনা করা তৃণমূল কংগ্রেসকে, এবং নিজের জীবনযাত্রাটাকে এমন একটা জায়গায় এলিভেটেড করে নিয়ে যাওয়া, যেটা সাধারণত রাজা উজিররা করে থাকেন। এটা সৌদি আরবের রাজা বা সৌদি আরবের যুবরাজ যদি করে থাকেন তাহলে মানাতো। পশ্চিমবাংলায় কিন্তু ওনাকে যুবরাজ বলা হতো। এটা যে লজ্জার ছিল, এটাও তিনি ভুলে গেছিলেন, যে একটা গণতান্ত্রিক দেশে একজনকে যুবরাজ বলা হচ্ছে, এটা যে একটা লজ্জার বিষয়, এটা যে বিপুল সম্ভ্রমের বিষয়, এই জিনিসটা উনি ভুলে গিয়েছিলেন। ফলে দেখো, আজকে যেভাবে যারা বলছেন, সকল ভালো তৃণমূলীরা বলছেন, তারা কটাক্ষ করছেন তাকে, উনার এই লাইফস্টাইল কি তারা জানতেন না? আজকে যে সমস্ত বিজেপি পন্থী সাংসদরা এগুলো নিয়ে কটাক্ষ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল নিয়ে কটাক্ষ করছেন, বিমান যাত্রা নিয়ে কটাক্ষ করছেন, তারা কি জানতেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার প্লেনে যাতায়াত করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিভাবে বিপুল পরিমাণে একটা বাড়ি তৈরি করেছেন। বিশ্বনাথ প্রশ্ন করছেন এখন কেন তাহলে তারা সরব হচ্ছে। কিন্তু আমি তাঁবুর কথা বলছিলেন বিশ্বনাথ, আমি দর্শকদের মনে করিয়ে দেব, যখন তৃণমূলে নবজোয়ার চলছিল ঠিক সেই সময় কিন্তু পরপর এই তাঁবুগুলোর ছবি সামনে এসেছিল, যা নিয়ে তখন প্রবল সমালোচনা হয়েছিল। আমি এইখানে দ্রুত একবার আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে যাওয়ার আগে এই আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন দেখুন। এইটা পুরোটা কিন্তু এসেছে তৃণমূল কংগ্রেসের যে অডিট রিপোর্ট, যেটা নির্বাচন কমিশনে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে কি বলা হচ্ছে সেখানে 2024-এ ভোটের বছরে তৃণমূলের নির্বাচনী খরচ হয়েছিল 82 কোটি টাকা। এই যে 2022 থেকে 25 বলছি, এই 4 বছরের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনের বছরটাও রয়েছে। এই 82 কোটির অর্ধেকের বেশি শুধু বিমান ভাড়াতে খরচ হয়েছে। ওই বছর গোটা দেশে বিজেপির বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 174 কোটি টাকা। তার মানে আমি বলছি বিমলদা, মূল বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নিজেদের গরিবদের পার্টি বলতো, যে তৃণমূল কংগ্রেস মাটির সঙ্গে তার যোগাযোগ বেশি, অথচ খরচের বেশিরভাগটা দেখা যাচ্ছে আকাশপথে ভাসছে। একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত রাজনীতি এবং ভাবনাটা চালু করেছিল পশ্চিমবঙ্গে। সেটা হচ্ছে মানুষকে 1000 টাকা ভাতা দেব, আমি 1000 কোটি টাকা নিয়ে নেব, আমি 1000 কোটি টাকা নিয়ে যা খুশি তাই করবো, যাকে বাংলায় বারফাট্টাই বলে, বারফাট্টাই করব, চার্টার্ড ফ্লাইটে চাপবো, 100 গাড়ির কনভয় চাপবো, তোমাকে 1000 টাকা দিয়েছি, সেটাই আমি একদম প্রকাশ্যে বলবো যে হ্যাঁ আমি মানুষের জন্য এই রকম ওয়েলফেয়ার স্কিম এনেছি। আর মানুষ যখন প্রশ্ন করবে যে আমি 1000 টাকা দিয়ে কি করে চলবো, আমার চাকরি কোথায়, আমার ছেলেটা ব্যাঙ্গালোর বা তিরুবনন্তপুরম গিয়ে ইয়েতে কাজ করছে, তখন ভোটের আগে তাদের হয় ভোটার কার্ড কেড়ে নেওয়া হবে। এখন তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আধার কার্ড পাওয়া যাচ্ছে, অথবা তাদের ভোট দেওয়ার জায়গায় নিয়ে যাওয়াই যাবে না, অথবা ভোটের আগে সাদা থান দেওয়া হবে, তারপরেও ভোট দিতে গেলে তাকে মেরে শেষ করে দেওয়া হবে। দিস ওয়াজ দ্য পলিসি ফলোড বাই তৃণমূল কংগ্রেস ফর এ লং টাইম। আমার সবচেয়ে খারাপ লাগে এইটা ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই না মানুষকে ভুল বুঝিয়েছিলেন। হ্যাঁ, আমরাও কিছুটা ভুল বুঝিয়েছিলাম।
উনি প্রথমে যেভাবে নিজেকে খুব সাধারণ লাইফস্টাইলে অভ্যস্ত মহিলা বলে তিনি প্রচার করতেন, সেটা একেবারেই ছিল না, সেটা জাস্ট শোকেজিং ছিল, দ্য শোকেজিং অফ হার সিম্পলিসিটি। তার সিম্পলিসিটিকে তৈরি করে তিনি শোকেজ করতেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিগ্রি জালিয়াতি করেছিলেন। তিনি একটি ফেক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছিলেন। আমাদের মনে হয়েছিল মানুষ তো জীবনে একবার ভুল করে, তারপর তার লড়াইটাকে আমরা শ্রদ্ধা করি, লড়াইটাকে শ্রদ্ধা করা হয়েছিল, সিপিএম চলে গেছিল এখান থেকে, কিন্তু তারপর তিনি একদম সেই একই কাজ করতে শুরু করলেন। আমি একটা এখানে উদাহরণ দিচ্ছি, রাজ্য সরকারের তো এখানে 8.5 লক্ষ কোটি টাকা লোন রেখে দিয়ে চলে গেছে। এই রাজ্য সরকারের কি দরকার ছিল একটা এরোপ্লেন ভাড়া করে রেখে দেওয়া? একটা এরোপ্লেনের ভাড়া কত হয়? একজন পাইলটকে রেখে দিলে তার ভাড়া কত হয়, তার মাইনে কত হয়? একজন পাইলটকে এখানে হোটেলে রাখতে গেলে তার মাইনে, তার খরচ কত হয়? আর সবচেয়ে বড় কথা, এমন জায়গায় তিনি যেতেন হেলিকপ্টারে করে বা প্লেনে করে, সেগুলোতে কিন্তু গাড়ি করে যাওয়া যেত, বিশেষত হেলিকপ্টার। আমার মনে আছে সম্ভবত এই আনন্দবাজার পত্রিকায় যে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তিনি কলকাতা থেকে খড়গপুর না রামপুরহাট কোথাও একটা গিয়েছিলেন, সেটাও কিন্তু হেলিকপ্টারে গিয়েছিলেন। হেলিকপ্টারে এখান থেকে রামপুরহাট যেতে কত লাগে, খড়গপুর যেতে কত লাগে? একটা যুক্তি তখন দেওয়া হতো যে অল্প সময়ে অনেক বেশি সভা যেহেতু করতে হয়, সেজন্য হেলিকপ্টার না হলে সেটা সম্ভব নয়, মানে সড়ক না, সবার কথা আমি বলছি না, সবার জন্য তো তিনি রাজ্য সরকারের চপার ইউজ করেন না। তিনি এমনকি ওখানকার ওই যে অদ্ভুত সব কাণ্ড করতেন, কি সব সভা করতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সভা হতো, প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভাতে যাওয়ার সময়েও একাধিকবার এই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। আমার প্রশ্ন যে এখান থেকে রামপুরহাট কিন্তু গাড়ি করে যাওয়া যায়, কারণ মুখ্যমন্ত্রী যখন যাবেন তার রাস্তাটাকে ক্লিয়ার রাখে পুলিশ। খড়গপুরে যাওয়া যায়, সেখানে যাওয়ার জন্য কেউ যদি হেলিকপ্টারে যায়, বুঝতে হবে তিনিও একই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি জাস্ট একটা লাইনে শেষ কালীঘাটের ওই টালির চালাটা দেখানোর জন্য আসলে গোটাটাই ছিল একটা নয়া এলিটবাদ। তিনি নিজে কিন্তু এইরকম কর্পোরেট স্টাইলে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া, তা নিয়ে কিন্তু কালীঘাট তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞদের মতে চার্টার ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি যাওয়া ও আসার ন্যূনতম যা খরচ তা হলো 26 লক্ষ টাকা। এ নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে তিনি পার্টির খরচে বিমান ভাড়া করে যাওয়া সমর্থন করেন না। উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর গোটা বিষয়টা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। দেখুন, পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। বিধানসভা ভোটে চরম বিপর্যয়। প্রতিদিন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। কেউ বিদ্রোহী হয়েছেন, কেউ নাম লেখাচ্ছেন অন্য দলে, কেউ দল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। আর দলের এই সংকটকালে চার্টার ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। শুক্রবার চার্টার বিমানে চেপে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাংশের মতে চার্টার ফ্লাইটে শুধু কলকাতা থেকে দিল্লি যেতেই খরচ হয় অন্তত 13 লক্ষ টাকা। অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে খরচ অন্তত 26 লক্ষ টাকা। জ্বালানির দাম বা পার্কিংয়ের ভাড়া বাড়লে এই খরচ আরও বাড়তে পারে। সেখানে বিজনেস ক্লাসে দিল্লি যেতে ভাড়া লাগে 17,000 থেকে 35,000 টাকা অবধি। উৎসবের সময় বা যাত্রীর চাপ থাকলে এই খরচটা বেড়ে খুব বেশি হলে 50,000 অবধি পৌঁছতে পারে। ভিআইপি প্যাসেঞ্জার্স স্পেশালি যারা বিজনেস ক্লাস মানে যে ক্লাস টিকিট ট্রাভেল করে, নর্মালি 17,000 to 35,000 rupees ভ্যারি করে, এবং রাশ টাইমে সামটাইমস ফেস্টিভিটি সিজন অ্যান্ড অল it almost even reach up to 45-50,000 rupees per sectors. But যখনই এইটা কোনো বিজনেস চার্টার্ড প্লেনে ট্রাভেল করা হবে, বিশেষ করে জেট মেশিনগুলো, তো ওই জেট মেশিনের ট্রাভেলগুলো ওরা যে চার্জটা এই মুহূর্তে করছে, ইনক্লুডিং হাইয়েস্ট ATF fuel price right now, around 6,50,000 rupees per hour consumption, মানে 60 মিনিটের জন্য 6,50,000। তো কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্স কভার করতে 2 hours 20 minutes to 2 hours 30 minute ফ্লাইট টাইম। আবার দিল্লি থেকে কলকাতায় আসতে 2 hours 10 2 hours 20 minutes ফ্লাইট টাইম। পার সেক্টর কলকাতা দিল্লি 13 lakh rupees মিনিমাম,
and return again 13 lakh rupees minimum. So it is around 26 lakh rupees, and depends on the fuel and other scenario. It could reach up to 20 lakh rupees up and down. শোচনীয় হারের পর দল যখন সংকটে, ভোটের পর নিচু তলার কর্মীরা যখন কার্যত অভিভাবকহীন এবং কোণঠাসা, তখন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এমন বিলাসিতা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। এই পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট এইসব, তো অ্যালকেমিস্ট তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেসটা একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। সব মিলিয়ে চার্টার সফর নিয়ে চড়ছে বিতর্কের পারদ। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে সুমনদা, কুণাল ঘোষ তিনি যেটা বলছেন যে পার্টির খরচে যদি বিমান ভাড়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে থাকে তো সেটাকে সমর্থন করি না, এই কথাটা কে বলছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে দলের অন্যতম বিশ্বাসভাজন তিনি, কোনো বিদ্রোহী বা কোনো বিরোধী নয়। না দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি যে দেখুন, আমি দলীয় মুখপাত্র নই। দলীয় মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ যখন এই বিমান ভাড়ার ব্যাখ্যা দিতে পারছেন না, ফলে আমার পক্ষে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে যেই হিসেবগুলো আপনারা পেশ করেছেন আনন্দবাজার পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পাবলিক স্ফিয়ারেই আছে, সেটা তৃণমূলেরই অডিট রিপোর্ট। ফলে এটা কোনো গোপন তথ্য কিছু নয়। একটা দল তার নির্দিষ্ট মানে তার যে তহবিলের অর্থ কিভাবে খরচা করবে সেটা দল ঠিক করবে। এবার হচ্ছে এই হচ্ছে মূল ব্যাপারটা। সুতরাং এখানে দল কি করেছে না করেছে সেটা দল সিদ্ধান্ত নেবে, দলের মুখপাত্র বা দলের আরও বড় উচ্চ যারা নেতৃত্ব আছে তারা সেগুলো স্বীকার করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে তৃণমূল কংগ্রেস 2026-এর 4 মে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেসের যে সংকটের সম্মুখীন হয়েছে, শুধু তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের সংকটের কথাও আমি বলছি না, আমি তৃণমূল কংগ্রেসের একেবারে সাধারণ কর্মী সমর্থকদের যে সংকট, সেই সংকটের কথা বলছি। যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু ডেডিকেটেড কর্মী সমর্থক রয়েছেন যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমানা পরিবর্তন হওয়ার। আমরা শুনেছিলাম যে কি ভরসা ইন, ভয় আউট আর ভরসা ইন, কিন্তু বহু জায়গাতে দেখা গেছে যে ভয় ইন ভরসা আউট হয়ে গেছে। ফলে এই যে কর্মী সমর্থক যারা ঘরের বাইরে রয়েছেন, যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন, বহু জায়গায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও রয়েছে। সুতরাং যখন দল ছত্রভঙ্গ হয়ে আছে, সাংসদ বিধায়করা এই মুহূর্তে তৃণমূলের যে মূল নেতৃত্ব সেই নেতৃত্বের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করছেন, তার পেছনে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত তাদের সম্বন্ধে আমি বলছি দল যখন ছত্রভঙ্গ হচ্ছে তখন বিলাসিতায় ছেদ করছে। আমি বলছি যে এই জায়গায় নিশ্চয়ই যদি কিছু মানে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে রাশ টানার জন্য নিশ্চয়ই আমাদের যে মাননীয় নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে নির্ভর করে এই দলটা গড়ে উঠেছে, তার দেখুন আজকে যারা সমালোচনা করছে, শুধু তো বিরোধীরা সমালোচনা করছে না, আজকে ধরুন যে সাংসদ বিধায়করা যারা আজকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা আমি বলছি, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। যখন বলছে নেত্রীর ব্যবস্থা নেওয়ার কথা, আমি দর্শকদের মনে করাবো যে 1 জুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো যা বক্তব্য সেটা ফেসবুক লাইভে বলেন। 1 জুন তিনি একটা দীর্ঘ ফেসবুক লাইভ করেছিলেন এবং সেখানে তিনি বলছেন যে অভিষেককে তাড়িয়ে দিলে অনেকে ফিরে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্যক ধারণা আছে যারা দূরত্ব তৈরি করেছেন তাদের দূরত্ব তৈরি করার মূল কারণ বা উষ্মা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ সেই তৃণমূল কংগ্রেস, আমি বলছি এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 1998 সালে তৈরি সুমনদা, তারপরেও যারা চলে যাচ্ছে তাদের ফিরিয়ে আসাকে গুরুত্ব না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ ওঠা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি আরেকটা কথা মনে করিয়ে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। তারিখটা ছিল 18/5/2022, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রশাসনিক বৈঠক, এইরকম একটা প্রশাসনিক বৈঠক ঝাড়গ্রামে করেছিলেন।
কি বলেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়? কত খাবে গো, হীরের চচ্চড়ি না সোনার ডালনা খাবে? ঘরে একটা শোয়ার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, দুবেলা দুমুঠো ভাত খেতে পাও, ছেলেমেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত? আমি বলছি যে অস্টারিটির পাঠ প্রশাসনিক সভায় এমনকি বিভিন্ন প্রচার মঞ্চ থেকে জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তিনি সেটা ঘরে তার মানে প্র্যাকটিস করছেন না। ঘরে নিজের একেবারে ঘরের অন্দরে বিলাসিতার একটা বিজ্ঞাপন দাঁড় করিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজগোপাল বাবু, হ্যাঁ দেখুন, মানে তৃণমূল দলটা একটা গণতান্ত্রিক দল হিসেবেই তৈরি হয়েছিল, জিতেও ছিল ভোটে প্রতিবাদী দল হিসেবে সিপিএমের অপশাসনের বিরুদ্ধে। কিন্তু 2014 থেকেই আমরা দেখলাম যে একটা পরিবারবাদী দলে সে মোড় নেয় এবং দল মনে করে যে দলের চারপাশে যারা রয়েছে তাদেরকে ওটা বিশ্বাস করা যাচ্ছে না। এখন এই ঘরের লোককে ডাকলে বিশ্বাস করা যায়, ঘরের লোকের উত্থান আমরা দেখেছিলাম। এবং তারপরেই দেখা গেল তার যে রাজকীয় ভাবনা চিন্তা। আমরা জানি যে নির্বাচন পিপল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 77 নম্বর ধারায় পরিষ্কার বলে দিয়েছে যে স্টার ক্যাম্পেনার যারা থাকবে তারা কাকুজি প্লেনের খরচা তাদের ক্যাম্পেনের যে খরচা হয় তার মধ্যে ধরা হয় না। এই সুযোগটা নিয়ে ইলেকশনের সময় করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে হ্যাবিট রয়ে গেছে। এই কিছুদিন আগে দিল্লি গেছে, সেখানেও সে চার্টার ফ্লাইট রয়ে গেছে এবং সে বলছে পাশের, যেটা আমি পুরো বুঝতে পারলাম না কি বলতে চাই, আমার পাশের সিটে কে বসবে, মানে রাজা যেন তার পাশের সিটে কে বসবে না এরকমই একটা কথা বলতে চাইছেন। আমার পাশের সিটে কেউ বসাটা ঠিক নয়, এরকম একটা কথা উনি বলতে চাইছেন। এবং আমরা দেখেছি যখন উনি যাচ্ছেন, যে ধরনের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যেমন ব্যালিস্টিক একটা ব্রিফকেস নিয়ে যান, ওর কাছে ওর সঙ্গে রাজার মতন চেয়ার ব্যালিস্টিক ব্রিফকেস নিয়ে যাচ্ছে। ব্যালিস্টিক ব্রিফকেসের প্রোটেকশন শিল্ড তৈরি করে আমরা জানি। হ্যাঁ, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এরকম ধরনের লোকেরাই নাই, ও দেখছি ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কোনোদিন কিছু বলেনি, আজকে সব বড় বড় কথা বলছেন। 7 মেয়ের আগে কারুকে এসব কথা বলতে দেখিনি, সবাই তাকে একটা হ্যাঁ ও যে ইয়ে করেছে জনজোয়ার যাত্রা সবাই গুণ গেয়েছে। এখন তো নানান ক্রিটিসিজম আমাদের কাছে আসছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, যারা যেভাবে সমালোচনা করতে চান, যেভাবে টিকে থাকতে চান থাকবেন। কিন্তু এই ভদ্রলোক যেভাবে সে রাজকীয় ভাবনা তার সৃষ্টি করেছে। আমরা জ্যোতিবাবুর ছেলে চন্দন বসুর কথা শুনেছি, তার একটা বিস্কুট কোম্পানি নিয়ে হইচই পড়ে গেছিলো, কোনো একটা পত্রিকা বিশেষভাবে প্রতিবেদন লিখত, কিন্তু তাকে আমরা কোনোদিন দেখিনি এইভাবে রাজকীয়ভাবে কোথাও যেতে। একটা রাজার রাজত্ব সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। 2026-এর নির্বাচন যদি মানুষ যদি এগিয়ে না আসতো, তাহলে এই রাজা কিন্তু পশ্চিমবঙ্গকে আবার হয়তো বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বা অন্য কোনো একটা মারাত্মক একটা যোগসূত্রের মধ্য দিয়ে বাংলার ক্ষতি করতে পারতো, বাংলার মানুষ। মানে কিন্তু এই রাজার রাজ্যপাট চলে গেছে, কিন্তু এই রাজার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন আজকে বিদ্রোহীরা। তারপরেও কিন্তু এই রাজাকে একেবারে স্বপদে বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 18ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অবস্থাতেও চার্টার্ড ফ্লাইটে যাওয়া আসা করছেন। ওনার ঔদ্ধত্য এখনো কমেনি, স্টেটাস আর কিছু নেই, জনগণ ছিনিয়ে নিয়েছে। চার্টার্ড ফ্লাইট নিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুনুন। উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না, মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। মানে ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। 2 দিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির, বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। তো এবার উনি কবে, মানে আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন, আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে বাগডোগরা অবধি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অবধি চার্টার ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। তো চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন। একটা পয়সা হচ্ছে
কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন, মানে অবাক হওয়ার কিছু নেই। মানে উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার্ড ফ্লাইট, তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে মানে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্যও কমেনি, ওনার মানে দৃষ্টিভঙ্গিও, মানে প্রথম কথা চার্টার্ড ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই আর কি। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার্ড ফ্লাইটেই যেতে হবে, এমনি তো আর কোনো মানে যেটা হচ্ছে যে স্টেটাস আর কিছু নেই, জনগণ সব স্টেটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। তাই এখন চার্টার্ড ফ্লাইট দিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার্ড ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে আমি বলছি দুটো পাশাপাশি ছবিটা রাখুন, যেটা একেবারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, সেই মামলা চালাবার জন্য ঘটি বাটি বেচে দেওয়ার জোগাড়, সেখানে উল্টো দিকে সেই দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন রাজ্যে এবং জাতীয় স্তরে, তিনি চার্টার্ড ফ্লাইট। আমি বলছি এই ডিসপারিটা লিডার হিসাবে যারা প্রশ্ন তুলছেন, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করবে না যারা বলছেন, এই যুক্তিগুলোকে তো আজকের দিনে তারা সামনে আনছেন বিশ্বনাথ দা। আমি শুধু অবাক হই মানে সময় কিভাবে পরিবর্তিত হয়, যখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে চলছেন, তার লাইফস্টাইল কি, 4000 পুলিশকে নিয়ে চলছেন, চার্টার ফ্লাইটকে নিয়ে চলছেন, হেলিকপ্টার নিয়ে চলছেন, বিপুল টাকার সম্পত্তি করেছেন, দিনের পর দিন শুভেন্দু অধিকারী কথাগুলো বলেছেন। আমি কিন্তু বলতে পারি সেইভাবে কিন্তু কেউ তুলে ধরেনি শুভেন্দু অধিকারী ওই বক্তব্য সেদিন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারীদের খুব কাছের হয়ে ঋতব্রতরা, তারা আজকে প্রশ্ন তুলছেন। যেদিন তাদের প্রশ্ন তোলার কথা ছিল সেই ভুবনের মাসির মতন, সেদিন যদি তারা দলের মধ্যে প্রশ্ন তুলতেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে আমরা মনে করি যে যেভাবে উনি লাইফস্টাইলটা চালাচ্ছেন সেটা দলের পক্ষে বিপজ্জনক হবে এবং সাধারণ মানুষের থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, উনি দলকেও সর্বনাশ ডাকছেন, উনি নিজেরও। এই প্রবল সমালোচনার পরেও আমি বলছি সেই লাগাম টানা বা অন্তত একটা কড়া ব্যবস্থা নেওয়া কোনো ইঙ্গিত কি দেখতে পাচ্ছেন? একটু বলতে দিতে হবে আমাকে। হ্যাঁ প্লিজ প্লিজ বলুন। সেটা হলো যে এই ঋতব্রতদের তোমরা কোনো সময় ভালো লোক মনে করবে না, দয়া করে। ভালো তৃণমূল আর তৃণমূল খারাপ তৃণমূল বলে কেউ কিছু নেই, সবগুলোই চোর তৃণমূল। চোর তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকেই চাচা নিজের আপন প্রাণ বাঁচা, ফলে বাঁচার জন্য এখন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফস্টাইল যেন জীবনের প্রথমবার দেখছে, মানে ঋতব্রত এমন ভাবে কথা বলছে যেন জীবনের প্রথমবার উনার লাইফস্টাইল দেখতেন। আরে বাবা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইলের দেখেই তো তুমি ওই দলে যুক্ত হয়েছিলে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেনাপতিত্বে তোমরা তো কাজ করেছো। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সভাপতিত্বে তোমরা তো দিল্লিতে সাংসদ হয়েছিলে এবং এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলে। ফলে প্রশ্নটা হচ্ছে যে এরা প্রত্যেকেই দায়ী। এরা তৃণমূল কংগ্রেস যে লুট করে এই ধরনের কাজগুলো করেছে, দিনের পর দিন এগুলো আমরা যখন প্রশ্ন তুলেছি, আমাদের বলছে মিথ্যে কথা বলবেন না, কুৎসা করবেন না, আপনারা রটনা করবেন না, এরাই না বলেছে। ফলে আপনারা কেন দিনে আপনার দলের মধ্যে যখন প্রশ্নগুলো তুললে দলটা বাঁচতে পারতো, প্রশ্নগুলো তুললে দুর্নীতি কিছুটা কম হতে পারতো, আপনার ঋতব্রত আপনারা সেই প্রশ্ন তোলেননি কেন? কেন আপনারা প্রশ্ন তোলেননি? একটা কথা বলি, এই যে চার্টার ফ্লাইট নিচ্ছে তার কারণ আছে, ওটা নিচ্ছে প্রাণের ভয়। মহুয়া মৈত্রর কি হাল হয়েছিল দেখেছিলে তো? মহুয়া মৈত্র যখন প্লেনে চেপেছিল, প্লেনের যাত্রীরা সেখানে কি বিজেপি যাত্রী ঢুকিয়ে বসিয়ে দিয়েছিল? সেখানে সাধারণ যাত্রীরা দেখে যা সব সুন্দর সুন্দর বাণী প্রয়োগ করেছিল, এ যদি কখনো প্লেনে সাধারণ যাত্রীদের সঙ্গে যায়, একে ঘাড় ধাক্কা দিয়ে প্লেন থেকে নামিয়ে দেবে লোকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো মনে করে যে ভয় আউট ভরসা ইন, আমরা মানুষকে ভরসা দিয়েছি। শুধু তাই নয়, আমরা মানুষের হাতে পায়ে ধরি সব সময় যে আপনারা অন্তত আইন নিজের হাতে নেবেন না, কিন্তু এই লোকগুলো তা করে রেখেছিল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘৃণ্য শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার এই নেতাগুলো, এবং
সবচেয়ে খারাপ লাগে এটা বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একজন কারিশমাটিক লিডারের জায়গায় উন্নীত করেছিলেন, আজকে তাকে লোকে সবচেয়ে বেশি অপছন্দ করে। আর এই অভিষেক ব্যানার্জির কথা যত কম বলা যায় তত ভালো। ওপর থেকে নামিয়ে এনেছিলেন মমতা ব্যানার্জি, তিনি কাউকে বিশ্বাস করতেন না, নিজের দলের কাউকে না। সুমনরা এবিপি আনন্দে দলের জন্য গলা ফাটাতো, কিন্তু জীবনে সুমনদের কিচ্ছু জোটেনি, জুটেছিল ভাইপোদের, এবং সেই ভাইপোরা এখন সবচেয়ে ঘৃণার পাত্র। এবং তার জন্য আবার আমি বলছি, আমি কিন্তু অভিষেক ব্যানার্জির চেয়ে অনেক বেশি এই ঘটনার জন্য দায়ী করব মমতা ব্যানার্জি, কারণ তিনি কিন্তু এই সিচুয়েশন তৈরি করেছেন। তিনি নিজের হাতে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলেন, নিজের হাতে ধ্বংস করে দিয়ে চলে গেলেন। এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু ভালো করে বুঝতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান যাত্রা নিয়ে আমরা কথা বলছিলাম, আর অলরেডি তো নাম জড়িয়েই রয়েছে সই জালিয়াতি কাণ্ডে। বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ড, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে এবার চাপানোতর শুরু হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, অধ্যক্ষের কাছে যারা অভিযোগ করেছেন তারাই জাল সই করেছেন। তদন্তে সত্য সামনে আসবে, পাল্টা বলেছেন অভিযোগকারী বিধায়ক সন্দীপন সাহা। তবে সূত্রের যা খবর, শনিবার সিআইডির হাতে একটি রেজলিউশন বুক তুলে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হলো। শনিবারই এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি। সূত্রের দাবি, রাজ্যের গোয়েন্দাদের হাতে একটি রেজলিউশন কপি তুলে দেন তিনি। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এই রেজলিউশন বুকের খোঁজই চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। একাধিক বিধায়কের সঙ্গে কথা বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আসল রেজলিউশন বুকের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা, কিন্তু তখন কোনো রেজলিউশন বুক তাদের হাতে আসেনি। এই প্রেক্ষাপটে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির তদন্তকারীরা। সূত্রে খবর, শনিবার শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি রেজলিউশন বুকের কপি তুলে দেন সিআইডির হাতে। সেটাই আসল কিনা সেই সমস্ত বিষয়টা সিআইডির দাবি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই প্রসঙ্গে 3 জন বিধায়ক তারা হাতের লেখা নমুনা পরীক্ষা করার জন্য আদালতের কাছে তাদের হাতের লেখা নমুনা দিয়েছেন। তাদের সই জাল করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা জানার জন্য আসল রেজলিউশন বুকের কপিটা অত্যন্ত প্রয়োজন সিআইডির কাছে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেইখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে তেমন দোষারোপের পালা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। শনিবার সই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে ঋতব্রত তৃণমূলকে দায়ী করেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। 19 তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে, এবং এই তদন্তর মধ্যে দিয়েই আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অধ্যক্ষের নির্দেশে বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 70 জন বিধায়কের সই ছিল। তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। যে মামলারই তদন্ত করছে সিআইডি। এখন আসল রেজলিউশন বুক হাতে পেলেই জল আর দুধ আলাদা হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দুটো পার্টে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসতে চাইবো। এক হচ্ছে এই রেজলিউশন বুক, আপনারা জানেন যে সিআইডি প্রথম দিন থেকে খোঁজ করছে, বারে বারে নোটিশ দেওয়া থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, এমনকি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে পার্টি অফিস রয়েছে সেখানে যাওয়া, ক্যামাক স্ট্রিট অফিসে যাওয়া, সব তদন্তের মূলে ছিল এই রেজলিউশন বুকটা খুঁজে পেতে হবে। আমি বলছি অনিল দা, সেটা যদি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে থেকেই থাকে, তাহলে এতদিন সেটা কেন তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হলো না? এবং দ্বিতীয়ত, এইটা যখন হাতে পাওয়া গেল, তাহলে কি এইবারে সত্যিটা সামনে আসবে? ঠিক সেদিন যখন রেজলিউশন নেওয়া হয়েছিল, সেদিন কতজন বিধায়ক সই করেছেন এবং কতজনের সই জাল করা হয়েছে? দেখুন সুব্রজিৎবাবু, শোভনদেববাবু বর্ষিয়ান রাজনৈতিক নেতা,
সকলেই শ্রদ্ধা করেন, কিন্তু আজকে যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নটা আমরা গত রবিবারেও করেছিলাম, রেজলিউশন বুকটা কোথায় গেল সকলেই জানেন। এখন এইটা দেখে মনে পড়ছে আমাদের শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান ছিল, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা তাও মানো না। এতে গানের একটা লাইন ছিল, তোমাদের কোনটা আসল কোনটা নকল তাও বুঝি না। হ্যাঁ, খিড়কি থেকে সিংহদুয়ার তাই তোমাদের পৃথিবী। আর এদের কোনটা আসল কোনটা নকল ফ্রম দি ভেরি বিগিনিং। এই দলের নেত্রীর সার্টিফিকেট জাল, তার সেকেন্ড ইনকামার তার MBAটা ডিসপিউটেড, তারপরে বাড়ি থাকা সেটা তো লক্ষিন্দরের বাসর ঘর, আমি এখানেই বলেছিলাম। এখন হোয়াইট হাউসের আমেরিকান প্রেসিডেন্টের একটা, তোমরা যেখানে আলোচনা করছিলে না চার্টার প্লেন নিয়ে, আমার মনে পড়ছিল আমেরিকান প্রেসিডেন্টের এয়ারফোর্স 1 আছে, আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর এয়ার ইন্ডিয়া 1 আছে। সেই দেখে ওনারও শখ হয়েছিল, আমি একটা হঠাৎ নবাব তো খেটে আয় করতে হয়নি। এনাদের ব্যাপারে সবচেয়ে ভালো ভালো জিনিসটা বলেছিলেন, আপনি পেছনে চলে যান যদি, সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, ইনি হচ্ছেন একদম প্যাথোলজিক্যাল লায়ার, পুরো দল এরা। তার কারণ আজকে সাধু সাজুরি তো পিসিকে দেখে শিখেছেন। পিসি যখন রেল ছাড়লেন তহেলকা.com বলে নাটক করে ছাড়লেন, তারপরে ভাইয়ের যে ওখানে সোনার হোটেল হয়ে গেলো পুরীতে, কত কোটি টাকা তখন কেউ খোঁজ করেছেন? কোথা থেকে এলো? এমন তো ওই টুডু ফ্যামিলির থেকে ওনারা আসে, বিলং করেন না। তা এই টাকা কোত্থেকে এলো? সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে এই করেছেন, এই যে কোনটা আসল কোনটা, এতদিন ধরে বলেননি কেন শোভনদেববাবু? ওনার এই এত বর্ষিয়ান সকলের শ্রদ্ধা, ওনার ব্যাপারে তো প্রশ্ন উঠবে, তাহলে এতদিন কেন সিবিআই বা সিআইডিকে দেননি? এটা আমার কাছে তোমরা কেন খুঁজছো? বেশ, আমি এখান থেকে একটু শিশিন্দুদার কাছে যাবো। শিশিন্দুদা, মানে পরিষদীয় দলনেতা কে হবে তা নিয়ে যে একটি প্রস্তাব দেওয়া, সেখানে যে কিছু নিয়ম কানুন থাকে, সেখানে যে একটা আইনি প্রক্রিয়া থাকে, সেটা কি সত্যিই জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি ওই আইনকে বুড়ো আঙুল দেখানোটা একেবারে অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল? সবটাই জানতেন। বিশ্বকাপ শুরু হওয়ার পর সারা পৃথিবী মেসিময়ে আচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু এই অভিষেকের সামনের গতিতে আসা, সামনের সারিতে তার যে গতি, তার যে ফ্লাইট, তার যে চার্টার, সেই যে গতি, সেটা মেসির গোলপোস্টের কাছে ড্রিবল করে আসার গতির থেকেও হার মানিয়ে যাবে। আর এই জায়গাতে উনি জানতেন না আজকে জালিয়াতি কি, জালিয়াতি করেছেন তো উনি। আজকে সই জাল করা, যে জায়গাতে যে কোনো ব্যক্তির যে সইটা জাল করা একদম জালিয়াতির ফোর্জারি। আজকে আইপিসির যে 464 ছিল, এখন বিএনএসের 335 নম্বর ধারায় এর শাস্তি 336-এর 2 এবং 336-এর 3, 2 বছর থেকে 7 বছরের জেল। জানেন না উনি? সব জানেন। আজকে মহাভারতের বন পর্বে আজকে যেখানে যোগ্য যিনি যুধিষ্ঠিরকে প্রশ্ন করছিলেন যে পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক কি আছে, তিনি বলেছিলেন যে পৃথিবীতে এই যে মানুষ দিনের পর দিন মারা যাচ্ছে, তাদের সামনে যে বেঁচে আছে তারা ওইটা দেখেও মনে করছে আমরা চিরকাল বেঁচে থাকবো। এখন যদি যুধিষ্ঠির থাকতেন তাহলে উত্তরটা আলাদা হতো। ক্ষমতার দেখতে পাচ্ছেন যে মায়াজালে দিনের পর দিন চলে যাচ্ছে, উনি ভেবেছিলেন যে ওনার সূর্য অস্ত যাবে না। উনি এমনকি ফ্লাইটে উঠেছেন আর ওতে লিফটে নামেন, উনি তো কোনোদিন মাটিতে পা দেন না, সেজন্য উনি ভাবেননি কি দরকার ছিল সই জাল করার। বিধানসভায় সই জাল করার দরকারটা কি ছিল? 80 জন তো জিতেছিলেন এমএলএ, তা 80 জনের মধ্যে 2/3 সই করে দিলেই তো হতো। আমরা কোনোদিন শুনেছি যে ক্যাপিটাল লেটারে সই হয়? ক্যাপিটাল লেটারে সই করেছেন দিনের পর দিন অনেকে। সেই জায়গাতে জালিয়াতি করে আসলে স্বভাবটাই চুরি। যে কোনো জায়গাতে সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চুরি করবেন, আর উনি মহারাজ সেনাপতির মতো ঘুরে বেড়াবেন, সেটা তো হতে পারে না। দেখুন মাটিতে পারেননি, এইবারে রেজলিউশন বুকটা এবার হাতে আসার পরে এইবারে সিআইডি কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং সেই তদন্তে কি উঠে আসে, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার মধ্যে কালীঘাট তৃণমূলের অস্বস্তি কি আরো বাড়তে চলেছে, তার কারণ সংসদীয় দলে আরো বড় ভাঙন হতে পারে, এই ইঙ্গিত দিচ্ছেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। কি বলেছেন দেখুন এই প্রতিবেদনে। হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে, তারা আজকে আমাদের নীতি শেখাবে? আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। একসময় সহকর্মী, সহযোদ্ধা,
আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন। কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, সমর্থন করবেন এনডিএ কে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, আমাদের বিশ্বাস অগ্রিম 4 কোটি টাকা এবং পরবর্তী 36 মাসের জন্য প্রতি মাসে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। হানি প্লাস মানি। 14 গোষ্ঠী থেকে এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন। এই এমপি গুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। পাল্টা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই প্রেক্ষাপটে এবার মহুয়া মৈত্রের অতীত মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন সাংসদ শতাব্দী রায়। আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই। আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। এদের ইতিহাস দুনিয়া জানে। কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে? গদ্দারির পাঠ পড়া এরা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে। এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? তৃণমূলের ভাঙনের নেপথ্যে সত্যি কি টাকার খেলা? এ নিয়ে এখন রাজনীতি সরগরম। এর মধ্যে ফের ভাঙনের জল্পনা উস্কে দিয়েছেন শতাব্দী রায়। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে। অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তাদের মধ্যেও আছে যারা মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। ওরা না বলেছে বলে নিল না। কোনো কারণে মত পার্থক্য যদি দলে হয়েও থাকে, কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য আছে, তাহলেও একেবারে সদ্য দল যেখানে একটি নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে তারপরেই অন্যদিকে কথা বলা বা অন্য একটি শিবিরে যাওয়া বা একটা অন্য কোনো ভূমিকা নেওয়া, সেটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের হাতে রয়েছে 8 জন সাংসদ, আর রাজ্যসভায় তৃণমূলের 13 সাংসদের মধ্যে 3 জন পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকের ইস্তফা নিয়েও চলছে জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদয়, পড়ে পাওয়া 14 আনার মতন এই মুহূর্তে লোকসভার মাত্র 8 জন সদস্য কালীঘাট তৃণমূলের সঙ্গে রয়েছেন। এবার শতাব্দী রায় যেটা দাবি করছেন, সেই দাবি যদি সত্যি হয় এবং তার বাস্তবায়ন যদি দেখা যায় অদূর ভবিষ্যতে, তাহলে তো বলতে হবে যে কালীঘাট তৃণমূলের হাতে পেন্সিল ছাড়া কিছুই থাকবে না আগামী দিনে। দেখুন, আমি একটা কথা বলি, দেখুন, মানুষ আত্মরূপে জগৎ দেখে, জানা নিজেরা যেরকম তারা সেইভাবেই অপরকেও সেইভাবেই তারা প্রত্যক্ষ করে। এখন ব্যাপার হচ্ছে যে এই কথাটাই আমি বারবার বলতে চাইছি যে দেখুন, এই যে সাংসদ বিধায়করা এই যে দলের একটা অত্যন্ত কঠিন একটা সময় দলের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করছেন। আপনি ভাবুন তো, এই 2 বছর আগে এই সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছে। এই যে বিধায়করা, এরা কদিন আগে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছে। তৃণমূল কংগ্রেসের অর্থ মানে তাদের যে এর পাশাপাশি তো এই প্রশ্নটাও আসে, তাহলে তৃণমূল নেত্রী কি করছেন? তৃণমূল নেত্রী নিজের দল সামলাতে পারেননি, একের পর এক বিধায়ক থেকে সাংসদ তারা বিদ্রোহী। আপনারা কি ধরুন, মানে প্রকৃত অর্থে কি দল এই যে দল বদলের যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। ধরুন, এই যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে যে এই মুহূর্তে সিআইডি কেস দেখছে, নিশ্চয়ই সেটা পরবর্তীকালে বোঝা যাবে কি হলে কি হয়। কিন্তু আপনি ভাবুন তো, 80 জন তো বিধায়ক, 30 জন হলেই বিরোধী দলনেতা হয়ে যায়। আমার কথা হচ্ছে যে যেদিন আপনার মনে আছে যে বিধানসভায় যেদিন স্পিকার নির্বাচন হলো, সেটা নিশ্চয়ই খবরের কাগজে ছিল এবং আমরাও দেখেছি যে সেখানে কিন্তু মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় তারা স্পিকারের হাত ধরে তারা স্পিকারের আসনে পৌঁছে দিয়েছিলেন। ফলে এই যে ঘটনাটা ঘটে গিয়েছিল, ধরুন এই যে স্পিকার মানে বিরোধী দলনেতা নির্বাচন, এটাতে মাত্র 30 জনের সিগনেচার লাগে।
আমি বলছি যে যদি কেউ মানে ক্যাপিটাল লেটারে সই করেও থাকে বা কোনো বিভ্রান্তিও থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের 30 জন আর লেজিসলেটিভ মানে দল, মূল দল, তারাই কিন্তু বিরোধী দলনেতা নির্বাচন করে। ফলে এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়ার সেখানে কোনো অসুবিধা ছিল না। যদি না অভিযোগগুলো তো মারাত্মক। এক হচ্ছে সই জাল করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে সুমনদা ব্যাক ডেটে সই করা হয়েছে। না ব্যাক ডেটে এই অভিযোগগুলো তো সামনে এসেছে। সই করার অভিযোগ করেছেন তো, অভিযোগটা এখনো প্রমাণিত হয়নি, প্রমাণিত হতে দিন না। আমার কথা আমি বলি তার জন্য তদন্তের সঙ্গে তো সহযোগিতা করাটা দরকার। এই অভিযোগটা বারে বারে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেননি, প্রশ্নের সদুত্তর দেননি, এই বক্তব্যগুলো তো সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর 3 দিন তাদের ডাকা হয়েছে, বিমল শঙ্কর নন্দ মানে মুখোমুখি বসিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ দুরকম কথা বলেছেন। হ্যাঁ, বিমল শঙ্কর নন্দ। যখন তৃণমূল ক্ষমতায় ছিল, ভারতীয় জনতা পার্টি বিরোধী দল ছিল, তখন তৃণমূলের এই এচড়ে পাকা নেতাটি, আমি বারবার উল্লেখ করি এটি এচড়ে পাকা নেতা, সে প্রায় বলতো না দরজা খুলবো খুলবো, গোটা বিজেপিকে ঢুকিয়ে দেবো ঘরের মধ্যে, বিজেপি দলটা উঠে যাবে, আমরা এখানেই এসে তোমার পাশে বসে, তখন ওদিকটা বসতাম, বলতাম যে বাপু হ্যাঁ দরজাটা খুলে দেখো না, দেখাই যাক না, খুলে দেখো কত বড় তুমি বিরাট একজন হয়েছো, ধনুর্ধর হয়েছো। দেখা গেল ভাগ্যের পরিহাসে নিজের দলটাই উঠে গেল। কেন উঠে গেল? তার কারণ হচ্ছে অসৎভাবে এরা দলটাকে চালিয়েছে, এরা অসৎভাবে প্রশাসন চালিয়েছে, এরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, ফলে জনগণ এদের সঙ্গে থাকতে চাইছে না। এটা ঠিকই যে রাজনৈতিক দল জয়লাভ করেছে তারা সরকার গঠন করে, যারা জয়লাভ করতে পারেনি তারা বিরোধী নেতা নির্বাচন করে, বিরোধী দলের ভূমিকা পালন করে। 80 জন এমএলএ হয়েছে, আমরা 77 জন এমএলএ, তার অনেককে ভয় দেখিয়ে মেরে ধরে তারা নিজের পক্ষে নিয়ে নিয়েছিল, কেউ লোভে চলে গিয়েছিল। 68-69টা লোক নিয়ে তৃণমূলের মানে জিনা হারাম করে দেওয়া যাকে বলে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা করেছিল। আজকে 80টা লোককে এরা এখনো মানুষের আমি এই অংশরেও এরা দলটাকে রাখতে পারলো না। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড করতেই হবে। এই যে একটা লাইন বলি, যেটা সুমন বলছে যে সই ছিল পাঠানো হচ্ছে স্পিকারের কাছে, বিধানসভার স্পিকারের কাছে একটা কাগজ গেছে, সেই কাগজে জাল হয়েছে। আমি মনে করি এটা ভয়ঙ্কর অপরাধ, এটা একটা সংসদীয় ব্যবস্থার প্রতি প্রবল অসম্মান। স্পিকারের পদ কিন্তু অত্যন্ত শ্রদ্ধার। খুব দ্রুত আমি রাজগোপাল বাবুর কাছে একটা কথা আমি একটু বলে দিই। দেখুন আমি পরিষ্কার বলছি তো যে এই গোটা ঘটনায় যে সাংসদ বিধায়কদের দলত্যাগ, ডিস্টেন্স মেনটেন করা, এর পেছনে বিজেপির হাত রয়েছে, কোনো সন্দেহ নেই। আরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেই তো তারা মিটিং করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, যোগেন্দ্র যাদবের বাড়িতে সভা হয়েছে। আপনি ভাবুন আজকে তারপর থেকে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যোগেন্দ্র যাদব না ভূপেন্দ্র যাদবের কথা বলছেন। যাই হোক, না আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরবর্তী পর্বে আপনি দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি বলছি অতীতটা এত তাড়াতাড়ি 1.5 মাসের মধ্যে ভুলে গেলে তো খুব মুশকিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।